দেখুন, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা বাংলার যুবসাথী প্রকল্পের যে আবেদনপত্র বা ফর্ম সেটি আপনারা পূরণ করবেন বা ফিল আপ করবেন। সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা পূরণ করবেন বা ফিল আপ করবেন। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আবেদনপত্রটি হলো বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে আপনাদের ক্লিয়ার করে দেই বা পরিষ্কার করে দেই যে ফর্মটি আপনাদের কি নিয়মে বা কি পদ্ধতিতে পূরণ করতে হবে। দেখুন, অনেকেই হয়তো ভিডিওতে বলছে যে আপনারা অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করে নেওয়ার পর ফিল আপ করে নেওয়ার পর আপনারা ফর্মটি জমা করতে পারবেন। তবে বর্তমানে জানা যাচ্ছে যে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি বা আবেদনপত্রটি আপনাদের ক্যাম্প থেকে কালেক্ট করতে হবে এবং তারপর পূরণ করার পর বা ফিল আপ করার পর আপনাদের জমা করতে হবে। আপনি যখন ক্যাম্প থেকে ফর্মটি নেবেন তখন আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে বা সিরিয়াল নাম্বার দেওয়া হবে। তাই ফর্মটি অনলাইন থেকে না ডাউনলোড করে আপনারা সরাসরি আপনার যে ক্যাম্প সেই ক্যাম্প থেকে আপনারা ফর্মটি নেবেন। তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে ফর্মটি দেখতে পাচ্ছেন। ফর্মটিতে প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এরপরে লেখা রয়েছে বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। ফর্মটি আপনাদের পূরণ করতে হবে বা ফিল আপ করতে হবে ইংরেজিতে বড় হাতের বা বড় অক্ষরের। এখানে যেহেতু বলা রয়েছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, অর্থাৎ ফর্মটি আপনাদের পূরণ করতে হবে ইংরেজি ক্যাপিটাল লেটারে। এবং এখানে বলা হয়েছে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন, অর্থাৎ যে ঘরগুলিতে আপনাদের টিক চিহ্ন দিতে হবে সেই ঘরগুলিতে আপনারা টিক চিহ্ন দেবেন। তবে ফর্মটিতে উল্লেখ করা নেই যে কোন কালি দিয়ে আপনারা ফর্মটি পূরণ করবেন। তবে অবশ্যই লাল কালি এবং সবুজ কালি ছাড়া আপনারা ফর্মটি পূরণ করবেন, অর্থাৎ ফর্মটি পূরণ করবেন আপনারা কালো কালি দিয়ে বা নীল কালি দিয়ে, যে কোনো দুইটির মধ্যে একটি কালি দিয়ে আপনারা ফর্মটি পূরণ করবেন। তো ফর্মটির প্রথমে আপনারা এখানে একটি বক্স পেয়ে যাবেন। এই বক্সটিতে আপনাদের একটি কালার ফটো বা আপনাদের একটি রঙিন ফটো বসাতে হবে। এখানে আপনারা আপনাদের একটি কালার ফটো বা রঙিন ফটো বসিয়ে দেবেন। তো প্রথমে এখানে বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই ঘরটি আপনারা ছেড়ে দেবেন। এই ঘরটিতে আপনাদের কোনো কিছু লিখতে হবে না। আপনি যখন ফর্মটি জমা করবেন বা ফর্মটি যখন আপনি কালেক্ট করবেন তখন ক্যাম্পের যে আধিকারিক রয়েছেন তারা এই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবে। আপনাদের এই ঘরটিতে কোনো কিছু পূরণ করতে হবে না বা ফিল আপ করতে হবে না। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এই ঘরটিতে আপনাদের আধার নাম্বারটি লিখে দিতে হবে। আপনার আধার কার্ডের যে সংখ্যা রয়েছে বা আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলি আপনাদের প্রতিটি ঘরে একটি একটি করে লিখে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে বেনিফিশিয়ারি নেম, এখানে বলা হয়েছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সামনের পরীক্ষা অনুযায়ী। এই ঘরটিতে বেনিফিশিয়ারির নাম লিখতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটি এই ঘরগুলিতে লিখতে হবে। তবে মাধ্যমিকের ডকুমেন্টসে অর্থাৎ মাধ্যমিকের এডমিটে বা মাধ্যমিকের সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নামটি আপনাদের এই ঘরগুলিতে লিখতে হবে। হয়তো এমনটাও হতে পারে আপনার আধার কার্ডে আলাদা নাম রয়েছে, আপনার মাধ্যমিকের ডকুমেন্টে আলাদা নাম রয়েছে। সেই ক্ষেত্রে আপনার মাধ্যমিকের ডকুমেন্টে যে নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে লিখে দেবেন। এরপরে বলা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে এখানে মোবাইল নাম্বার লিখতে হবে। এই ঘরগুলিতে আপনারা মোবাইল নাম্বার লিখে দিবেন। যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে বা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে। এই ঘরগুলিতে আপনারা মোবাইল নাম্বারটি লিখে দেবেন। এরপরে আমরা একটু ফর্মটির নিচে চলে যাই। এরপর বলা হয়েছে ইমেল আইডি যদি থাকে, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে তাহলে আপনি আপনার ইমেল আইডিটি এই ঘরগুলিতে লিখে দিবেন। যদি না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে বলা রয়েছে যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে আপনার ইমেল আইডিটি লিখে দিবেন। আপনার যদি থাকে তাহলে লিখে দিবেন, না থাকলে এই ঘরটি আপনারা ছেড়ে দিতে পারেন। এরপর এখানে বলা হয়েছে জেন্ডার বা লিঙ্গ, বেনিফিশিয়ারির কি লিঙ্গ সেটি আপনাকে এখানে নির্ধারিত করতে হবে। যদি পুরুষ হয় তাহলে আপনারা এই মেলের এখানে টিক চিহ্ন দিবেন এবং যদি মহিলা হয় তাহলে আপনারা এই ফিমেলের এখানে টিক চিহ্ন দিবেন। তবে এখানে বিবাহিত মহিলারা প্রশ্ন করতে পারেন যে বিয়ের পর তার নামটি আলাদা হয়ে গেছে এবং বিয়ের আগে নাম আলাদা ছিল, সেই ক্ষেত্রে আমি কোন নামটি লিখবো। সেই ক্ষেত্রে আপনার মাধ্যমিকের ডকুমেন্টে যে নামটি রয়েছে সেই নামটি আপনাদের লিখতে হবে। বিয়ের পর আপনার কি নাম হয়েছে সেটি কিন্তু আপনাকে লিখতে হবে না। আপনার মাধ্যমিকের ডকুমেন্টে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু আপনারা লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনাকে জন্ম তারিখ লিখতে হবে। আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটি আপনাকে এই ঘরগুলিতে লিখতে হবে। প্রথমে আপনি এই দুইটি ঘরে তারিখ বসিয়ে দিবেন, এরপর এখানে আপনি মাস বসিয়ে দিবেন, এরপর এখানে আপনাকে সাল বসাতে হবে। এরপর এখানে বলা হয়েছে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত সেটি আপনাকে এখানে লিখতে হবে। এই ঘরটিতে আপনাদের লিখতে হবে, অর্থাৎ বর্তমানে 1/4/2026 তারিখ পর্যন্ত আপনার কত বছর বয়স সেটি আপনাকে লিখতে হবে। এবার সেটি আপনি কিভাবে বের করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে এজ ক্যালকুলেটর। এইভাবে আপনাদের এজ ক্যালকুলেটর লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এজ ক্যালকুলেটর www.calculator.net,
এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে, আপনার ডেট অফ বার্থে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। প্রথমে এখানে মাসের নাম সিলেক্ট করে নেবেন, এরপরে এখানে ডেট সিলেক্ট করে নেবেন, এরপরে আপনার জন্মের সাল এখানে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এবার এখানে আপনাকে সেই ডেটটি সিলেক্ট করতে হবে 1/4/2026। এখানে আমি 1 সিলেক্ট করে নিলাম, এখানে আমি 4 সিলেক্ট করে নিলাম, 2026। এবার এখানে ক্যালকুলেট অপশনে ক্লিক করে দেব। ক্যালকুলেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে বয়স, সেই বয়সটি কিন্তু এখানে চলে আসবে। এখানে যেহেতু দেখাচ্ছে 28 বছর, সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটি বের হবে, এখানে যেটি দেখাবে সেটি আপনি এই ঘরটিতে লিখে দিবেন। আশা করছি এই পর্যন্ত বুঝাতে পারলাম। এরপর এখানে বলা হয়েছে ফাদার্স নেম বা পিতার নাম। এই ঘরগুলিতে আপনাদের পিতার নাম লিখে দিতে হবে। তবে একটি কথা মনে রাখবেন, প্রথম নাম লিখে দেওয়ার পর একটি ঘর আপনারা খালি রেখে দেবেন, তারপর আপনারা টাইটেলটি লিখবেন। মনে করেন এখান থেকে আপনি প্রথম নামটি লিখেছেন, এরপর একটি ঘর খালি রেখে আপনি সারনাম বা টাইটেলটি লিখবেন। এইভাবে কিন্তু আপনাদের লিখতে হবে। এরপরে এখানে বলা হয়েছে মাদার্স নেম বা মাতার নাম। এই ঘরগুলিতে মায়ের নাম লিখে দিতে হবে। সেই একইভাবে আপনাদের লিখতে হবে। প্রথমে আপনারা লিখে দিবেন প্রথম নামটি, এরপরে একটি ঘর খালি দেওয়ার পর আপনারা টাইটেলটি লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে স্বামী বা স্ত্রীর নাম। যদি বিবাহিত মহিলা হয় তাহলে স্বামীর নামটি এখানে লিখে দিবেন, যদি বিবাহিত মহিলা না হয় তাহলে এই ঘরটিতে খালি রেখে দিবেন, কোনো অসুবিধা নেই। এবং বিবাহিত যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর নামটি আপনারা এখানে লিখে দিবেন। যদি অবিবাহিত হন তাহলে এখানে কোনো কিছু লেখার দরকার নেই, এই ঘরগুলি আপনারা ছেড়ে দিবেন বা এই অপশনটি আপনাদের ছেড়ে দিতে হবে। কোনো কিছু লেখার দরকার নেই, খালি রেখে দিবেন। এরপরে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যদি জেনারেল হন তাহলে জেনারেল এখানে টিক চিহ্ন দিবেন, যদি তপশিল হন তাহলে তপশিলের এখানে টিক চিহ্ন দিবেন, যদি তপশিল উপজাতি অর্থাৎ এসটি হন তাহলে এসটির এখানে টিক চিহ্ন দিবেন, যদি ওবিসি হন তাহলে ওবিসির এখানে টিক চিহ্ন দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটির এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর বলা হয়েছে সার্টিফিকেট নম্বর। যদি এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিবেন। এবং যদি জেনারেল হয়ে থাকে বা যদি জেনারেল হন তাহলে আপনাদের এই ঘরটিতে কোনো কিছু লিখতে হবে না, এই ঘরটি আপনারা ছেড়ে দিবেন। তবে অবশ্যই যদি এসসি বা এসটি বা ওবিসি হয়ে থাকেন বা আপনার ক্ষেত্রে যদি হয় তাহলে আপনি এখানে সার্টিফিকেটের নাম্বারটি লিখবেন বা আপনাদের লিখতে হবে। এরপরে এখানে বলা হয়েছে মেরিটাল স্ট্যাটাস। যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনমেরিটের এখানে টিক চিহ্ন দিবেন, যদি বিধবা হয়ে থাকেন তাহলে উইন্ডোর এখানে টিক চিহ্ন দিবেন, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিটের এখানে টিক চিহ্ন দিবেন, এবং যদি বিচ্ছিন্ন বা ডিভোর্স হয়ে থাকে তাহলে আপনারা সেপারেটেড এই অপশনটিতে টিক চিহ্ন দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটিতে আপনারা টিক চিহ্ন দিবেন। এরপর আমরা একটু নিচে চলে যাই। এরপর বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে বলা হয়েছে বাড়ির নম্বর। যদি আপনার বাড়ির নাম্বার জানা থাকে তাহলে আপনি বাড়ির নম্বর এখানে বসিয়ে দিবেন এই ঘরগুলিতে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা বসিয়ে দিবেন। এরপর বলা হয়েছে ভিলেজ, টাউন বা সিটি। এখানে আপনি আপনার গ্রামের নাম বা শহরের নাম বা নগরীর নাম এখানে লিখে দিবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে, যদি আপনি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে গ্রামের নাম লিখে দিবেন, যদি আপনি টাউনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে টাউনের নাম লিখে দিবেন, বা যদি সিটির বাসিন্দা হয়ে থাকেন তাহলে সিটির নামটি লিখে দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনাদের লিখে দিতে হবে। এরপর বলা হয়েছে পোস্ট অফিস বা ডাকঘর। এখানে আপনাকে আপনার পোস্ট অফিসের নামটি লিখে দিতে হবে। এরপর বলা হয়েছে জিপি বা ওয়ার্ড নম্বর বা গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম্বার। এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দিতে হবে। যদি আপনি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দিবেন, এবং আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকেন বা টাউনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি আপনার ওয়ার্ড নাম্বারটি এই ঘরগুলিতে লিখে দিবেন। এরপর বলা হয়েছে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন। আপনি যদি গ্রাম পঞ্চায়েত এবং ব্লক এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি ব্লকের নামটি লিখে দিবেন, এবং আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি আপনার পৌরসভার নামটি লিখে দিবেন, এবং কর্পোরেশন এরিয়ার বাসিন্দা হয়ে থাকলে আপনি আপনার কর্পোরেশন এরিয়ার নামটি লিখে দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা লিখে দিবেন। তবে আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন তাহলে ব্লকের এখানে টিক চিহ্ন দিবেন, এবং আপনি যদি গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন তাহলে জিপির এখানে টিক চিহ্ন দিবেন, এবং আপনি যদি ভিলেজের নাম লিখেন এখানে তাহলে আপনাকে ভিলেজের এখানে টিক চিহ্ন দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে পুলিশ স্টেশন বা থানার নাম। এখানে আপনি আপনার থানার নামটি লিখে দিবেন। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে লেখা রয়েছে, এইভাবেই কিন্তু আপনাদের লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট। এই ঘরগুলিতে আপনি আপনার জেলার নামটি লিখে দিবেন, এবং এখানে বলা হয়েছে পিনকোড। এই ঘরগুলিতে আপনি আপনার পিনকোডটি লিখে দিবেন, এবং স্টেটের নামটি লেখা রয়েছে। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায়। আমরা দ্বিতীয় পেজে চলে এসেছি। এরপর এখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। তো এখানে আপনাকে আপনার মাধ্যমিকের যে রোল রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। এখানে শুধু আপনি রোলটি লিখবেন, এবং এখানে আপনাকে নম্বরটি লিখতে হবে। আপনারা সেটি এডমিটে বা সার্টিফিকেটে পেয়ে যাবেন, এবং কোন সালে আপনি মাধ্যমিক দিয়েছেন সেটি আপনাকে এই ঘরগুলিতে লিখে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে বোর্ড। তো আপনি কোন বোর্ডের মাধ্যমে মাধ্যমিক দিয়েছেন সেটি কিন্তু আপনাকে এখানে নির্বাচন করতে হবে। যদি আপনার বোর্ড WBBSE হয়ে থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং যদি CBSE হয়ে থাকে তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিবেন, এবং যদি ICSE হয়ে থাকে তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হয় সেটিতে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং যদি এই চারটির মধ্যেও যদি অন্য কোনো হয়ে থাকে তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদার্স, পাশে আপনারা লিখে দিতে পারেন।
এরপর এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ। যদি আপনি মাধ্যমিকের উপরেও উচ্চ মাধ্যমিক করে থাকেন বা যদি তার উপরেও লেখাপড়া করে থাকেন বা শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তাহলে আপনি এখানে সেটি বসিয়ে দিবেন বা সেটি লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে প্রেজেন্ট অকুপেশন বা বর্তমান পেশা। আপনি বর্তমান কোন পেশায় নিযুক্ত রয়েছেন সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা লিখে দেন। এরপর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ আপনাকে এখানে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে বা ডিটেলস পূরণ করতে হবে। যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার লিঙ্ক রয়েছে বা আধার সংযুক্ত রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে। প্রথমে বলা হয়েছে ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। আপনার যদি স্টেটে থাকে তাহলে স্টেট লিখে দিবেন, বা যদি পাঞ্জাব ন্যাশনালে থাকে তাহলে পাঞ্জাব ন্যাশনাল। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে ব্যাংক ব্রাঞ্চ নেম বা শাখার নাম। আপনার কোন শাখায় অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে বা শাখার নামটি আপনাকে লিখতে হবে। মনে করেন আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, এবার স্টেট ব্যাংকের কোন শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনাকে এই ঘরগুলিতে লিখে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার রয়েছে সেটি আপনাকে এই ঘরগুলিতে লিখে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে আইএফএসসি কোড। এখানে আপনাকে আইএফসি কোড লিখে দিতে হবে। আপনি আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে ভালোভাবে কিন্তু আপনি এখানে লিখে দিবেন। এরপর আমরা একটু নিচে চলে যাই। এরপর এখানে বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। যদি আপনি রাজ্য সরকারের স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি সুবিধা পান তাহলে আপনি হের এখানে টিক চিহ্ন দিবেন, এবং যদি না পান তাহলে আপনি না এর এখানে টিক চিহ্ন দিবেন। এরপর এখানে বলা হয়েছে যদি পান বিস্তারিত বিবরণ দিন, অর্থাৎ আপনি রাজ্য সরকারের যে সুবিধাটি পান সেটির বিবরণ আপনাকে এখানে লিখতে হবে, অর্থাৎ আপনি কোন সুবিধাটি পান সেটি আপনাকে এখানে লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে সংযুক্ত নথিপত্রের তালিকা। আপনি এই আবেদন পত্রটির সঙ্গে কি কি ডকুমেন্ট বা কি কি নথি জমা করবেন সেটি আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড, এই ঘরটিতে আপনারা টিক চিহ্ন দিবেন। এরপর বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। আপনাকে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে বা মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, সেই ক্ষেত্রে এখানে আপনি টিক চিহ্ন দিবেন। এরপর এখানে বলা হয়েছে কপি অফ আধার কার্ডের কপি, এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট পাস বইয়ের প্রথম পাতা, এখানে আপনারা টিক চিহ্ন দিবেন। এরপর এখানে বলা হয়েছে কপি অফ এসটি এসসি ওবিসি সার্টিফিকেট, এখানে আপনারা টিক চিহ্ন দিবেন। যাদের ক্ষেত্রে এসটি এসসি ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন, এবং যারা জেনারেল রয়েছেন তাদের ক্ষেত্রে এই ঘরটিতে কোনো টিক চিহ্ন দিতে হবে না, এই ঘরটি আপনারা ছেড়ে দেবেন। এবার আমি বলে দিই যে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। আপনার মাধ্যমিকের এডমিট লাগবে, আপনার মাধ্যমিকের মার্কশিট লাগবে, আপনার আধার কার্ড লাগবে, আপনার ভোটার কার্ড লাগবে, এবং আপনার ব্যাংকের পাসবুকের যে প্রথম পাতাটি রয়েছে সেটি আপনাকে জেরক্স করে নিতে হবে, এবং যারা এসটি এসসি ওবিসি রয়েছেন তাদেরকে এসটি এসসি ওবিসি সার্টিফিকেট দিতে হবে, যাদের ক্ষেত্রে নেই তাদের দিতে হবে না। এরপর আমরা একটু নিচে চলে যাই। এরপর এখানে বলা হয়েছে স্ব ঘোষণা বা সেলফ ডিক্লারেশন। এখানে বলা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এবং এখানে বলা হয়েছে আমি অদ্যাবধি একজন বেকার, এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এখানে বলা হয়েছে আপনি ঘোষণা করছেন যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এরপর এখানে বলা হয়েছে আপনি এটিও ঘোষণা করছেন যে আপনি বর্তমানে স্কলারশিপ ছাড়া বা কোনো শিক্ষাগত সুবিধা ছাড়া আপনি রাজ্য সরকারের কোনো প্রকল্পে বা কোনো ভাতা পাচ্ছেন না, এবং যদি কোনো কর্মসংস্থান পান তাহলে কর্তৃপক্ষকে জানাবেন, এটি আপনি কিন্তু ঘোষণা করছেন। এরপর এখানে বলা হয়েছে আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এখানে বলা হয়েছে আপনি ঘোষণা করছেন আপনার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী আপনি যে ডকুমেন্ট দিচ্ছেন বা যে নথি দিচ্ছেন বা যে তথ্য এখানে পূরণ করছেন সেটি সত্য। যদি মিথ্যা হয় তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আপনি এই প্রকল্প থেকে বাতিল হবেন। এরপর এখানে বলা হয়েছে ডেট বা তারিখ, যে তারিখে আপনি জমা করবেন সেই তারিখটি বা সেই ডেটটি এখানে লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর স্বাক্ষর। যিনি আবেদনকারী রয়েছেন বা অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তাকে এখানে সই করতে হবে বা স্বাক্ষর করতে হবে। এরপর আমরা একটু নিচে চলে যাই। এরপর এখানে বলা হয়েছে অ্যাকনলেজমেন্ট,
এখানে বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। প্রথমের ঘরটিতে যে নাম্বারটি বসাবে রেজিস্ট্রেশন নাম্বারটি, সেই নাম্বারটি তারা এখানে বসিয়ে দিবে। আপনাকে এই ঘরটিতে কোনো কিছু করতে হবে না, এই ঘরটি আপনারা ছেড়ে দিবেন। এরপর এখানে বলা হয়েছে আই, এখানে আপনার নাম হবে অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের নাম হবে। এরপর এখানে আপনার গার্জিয়ান নাম হবে। এরপর এখানে অ্যাপ্লিকেশন অন, এখানে যে ডেটে আপনি আবেদন করছেন বা যে ডেটে ফর্মটি জমা করছেন সেই ডেটটি হবে। আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এবং আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে বলা হয়েছে রিসিপ্ট অন, যিনি রিসিভ করছেন তিনি এখানে ডেট বসিয়ে দিবেন এবং তিনি সিল সিগনেচার এখানে করিয়ে দিবেন। তো এইভাবে আপনাদের সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন পত্রটি পূরণ করতে হবে বা ফিল আপ করতে হবে। আশা করছি আমি আপনাদের যথেষ্ট বুঝাতে পারলাম। যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।